আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সব অনেক ভালো আছেন। আজকে আপনাদের এসে হলো ইনফিনিক্স জিটি 30, অর্থাৎ আমাদের হাতে থাকা এই মোবাইলটার ওভারঅল ইন ডিটেলস একটা ভিডিও। আপনারা সবাই জানেন যে এটা গেমিং সেন্ট্রিক একটা ফোন, গেমিং ভাইব দিয়ে এসেছে। ইনফিনিক্স জিটি 30 প্রো কিছুদিন আগে লঞ্চ হচ্ছে, সেটা নিয়ে আমরা আলোচনা করেছিলাম, ইন ডিটেলসে ভিডিও করেছিলাম। বাট আজকের এই ফোনটাতে আমরা গেমিং এক্সপিরিয়েন্স করবো, স্পেশালি ফ্রি ফায়ারের সাথে কোলাবোরেট হয়ে আসার কারণে আমরা ফ্রি ফায়ার গেমসটা নিয়ে মেইনলি আলোচনা করবো, এবং তার পাশাপাশি গেমিং এক্সপিরিয়েন্স সহ এই ফোনটার ক্যামেরা এক্সপিরিয়েন্স আমাদের কেমন ছিল, ইউআই এক্সপিরিয়েন্স কেমন ছিল, তার সবকিছু নিয়ে ইন ডিটেলস আলোচনা করবো। সো চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক। মোবাইলটার বক্স কন্টেন্টে রয়েছে ইউজার ম্যানুয়ালস, ব্যাক কেস, 45 ওয়াটের চার্জার, ইউএসবি টাইপ সি চার্জিং কেবল এবং ইনফিনিক্স জিটি 30 মোবাইলটি। মোবাইলটার ডিজাইন এবং আউটলুকের কথা বলতে গেলে সম্পূর্ণ বক্সি শেপে আসা এই ফোনটার ব্যাক প্যানেল এবং বডি ফ্রেম দুটোই পলিকার্বনেটের তৈরি। ফোনটার থিকনেস হলো 8 মিলিমিটার এবং ওয়েট হলো 187 গ্রাম। বক্সি শেপ হওয়ার কারণে থিকনেসটা খুব একটা ওইভাবে হাতে না পড়লো, একটু হালকা ভারী লেগেছে। আর একটু যদি হালকা হালকা ফিল পেতাম বা ওয়েট ডিস্ট্রিবিউশন যদি আরেকটু বেশি ভালো হতো তাহলে ইন হ্যান্ড ফিল আরো বেশি ভালো লাগতো। তার পাশাপাশি ফোনটার ডিসপ্লেটা কিন্তু বেশ ভালো, এটাতে কর্নিং গরিলা গ্লাস 7i এর প্রোটেকশন রয়েছে, সেই সাথে ডিসপ্লে পিক ব্রাইটনেস হলো 4500 নিটস। এছাড়াও ডিসপ্লেতে রয়েছিল ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, এবং ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটি টাচ করার সাথে সাথে আনলক করছিল, এবং ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার পজিশনও আমাদের কাছে ঠিকঠাক জায়গায় রয়েছে বলে মনে হয়েছে। তার পাশাপাশি বাটন এবং পোর্টসের কথা বলতে গেলে রাইট সাইডে রয়েছিল ভলিউম রকার এবং পাওয়ার বাটন, লেফট সাইডে কিছু নেই। মোবাইলটার উপর অংশে রয়েছিল নয়েজ ক্যান্সেলেশন মাইক, স্পিকার এবং আয়ার ব্লাস্টার, এবং মোবাইলটার নিচের অংশে রয়েছিল মেইন স্পিকার, প্রাইমারি মাইক, ইউএসবি টাইপ সি চার্জিং পোর্ট এবং সিম কার্ডে, যাতে দুটো সিম কার্ড ইউজ করার অপশন রয়েছে, তবে নেই কোনো মেমোরি কার্ড ইউজ করার সুবিধা। সেই সাথে মোবাইলটাতে অপারেটিং সিস্টেম হিসেবে অ্যান্ড্রয়েড 15 রয়েছে, 8GB র্যামের পাশাপাশি 8GB ভার্চুয়াল র্যামও রয়েছে। এবং ফোনটা যদি ইউআই কোয়ালিটি কথা বলতে চাই, প্রচুর আননেসেসারি অ্যাপস রয়েছে, আপনারা চাইলে ধরে ধরে সেই অ্যাপসগুলো ডিলিট করে দিতে পারেন। আর ইউআই এক্সপিরিয়েন্সের কথা যদি বলতে চাই, যেহেতু এটা গেমিং সেন্ট্রিক ফোন, ইউএফএস 2.2 ক্যাটাগরি স্টোরেজও ইউজ করা হয়েছে, এক্সট্রা ভার্চুয়াল র্যামও রয়েছে। সো ফোনটার মানে ইউআই স্পিড আমরা বেশ ভালো পেয়েছি। অ্যাপ ওপেনিং, অ্যাপ ক্লোজিং যথেষ্ট ভালোভাবেই হচ্ছিল, আর একটু বেশি স্পিড হলে একটু বেশি ভালো লাগতো। তার পাশাপাশি ওভারঅল যখন আমরা মাল্টিটাস্কিং করেছি বা একসাথে অনেকগুলো অ্যাপস অন করে বা অনেকগুলো অ্যাপস একসাথে প্লে করে যখন আমরা গেম প্লে করেছি, ব্যাকগ্রাউন্ডে যখন আমরা সুইচ করেছি অ্যাপস টু অ্যাপস, কোনো ধরনের কোনো ল্যাগিং এর দেখা পাইনি। সো ওভারঅল বেশ বাটার স্মুথ পারফরমেন্স পেয়েছি ফোনটার ইউআই থেকে। এই মডেলটা রয়েছিল IP65 ওয়াটার এবং ডাস্ট রেসিস্ট্যান্ট সার্টিফিকেশন। তার পাশাপাশি মোবাইলটাতে 5500 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি রয়েছে, এবং ফোনটার সাথে আউট অফ দ্য বক্স 45 ওয়াটের চার্জার রয়েছে, এবং ফোনটা বেশ দ্রুত চার্জ হয়েও যায়। এবং একবার চার্জ দেওয়ার পর আমরা অল ইন অল হালকা পাতলা বেসিক ইউজ করে প্রায় 2 মিনিট থেকে স্লাইটলি একটু বেশি চার্জ ব্যাকআপ পেয়েছি। অপরদিকে এই ফোনটাতে 10 ওয়াটের রিভার্স চার্জিং সুবিধা রয়েছে, অর্থাৎ আপনি এই ফোন থেকে অন্য একটা ফোন 10 ওয়াট চার্জিং স্পিডে চার্জ দিতে পারবেন। সো এটা অনেক সময় কাজে দেয়, যেহেতু 5500 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি ফোন, সো বেশ বড় একটা ব্যাটারি। অন্য কোনো ফোন যদি একদম শেষের দিকে চার্জ থাকে, হতে পারে যে আপনি 10-20% পর্যন্ত চার্জ দিয়ে ওই ফোনটা অ্যাটলিস্ট ইমার্জেন্সি সিচুয়েশনে চালিয়ে ইউজ করতে পারবেন। যাই হোক, যে বিষয়টা বলতে চাচ্ছিলাম, ফোনটা যখন আমরা একদম টানা ইউজ করেছি, মানে এক্সট্রিম ভিডিও করেছি, গেমিং করেছি একটানা, তখন এই ফোনটার স্ক্রিন অন টাইম অর্থাৎ চার্জ ব্যাকআপ পেয়েছি অ্যারাউন্ড 9 ঘন্টার কাছাকাছি, যেটা খুবই ইমপ্রেসিভ। মোবাইলের ডিসপ্লেটা হলো 6.78 ইঞ্চি সাইজের 1 বিলিয়ন কালার প্যানেলের অ্যামোলেড ডিসপ্লে, সাথে 144 হার্জ রিফ্রেশ রেট রয়েছে। গেমিং সেন্ট্রিক ফোন, হাই রিফ্রেশ রেট থাকলে গেম প্লেইং করার সময় বেশ ভালো লাগে। তার পাশাপাশি ডিসপ্লে রেজুলেশন হলো 2720x1224 পিক্সেল এবং পিক্সেল ডেন্সিটি 440 ppi। 1.5K রেজুলেশনে আসা এই ফোনটার ডিসপ্লের চারদিকে চিন এবং ভেজেল কিন্তু যথেষ্ট চিকন এবং সিমেট্রিক্যাল। তার পাশাপাশি ডিসপ্লে ঠিক উপরে সেন্টারে রয়েছিল 5 হোল সেলফি ক্যামেরা। একটা বিষয় কি, সিমেট্রিক্যাল টাইপ ডিসপ্লে মানে চারদিক থেকে চিন ভেজেল সমান হওয়ার কারণে না ফোনগুলো ইউজ করার সময় না বেশ প্রিমিয়াম একটা ভাইব পাওয়া যায়। স্পেশালি এই ফোনটা ইউজ করে আপনারাও সেই ফিলটা পাবেন, তবে ফোনটা একটু হালকা হলে একটু বেশি ভালো হতো। যাই হোক, এই ফোনটাতে হোয়াইট ভাইন L1 এর সাপোর্ট রয়েছে। এই মোবাইলটার গেমিং পারফরমেন্স নিয়ে তো আলোচনা করবে, যেহেতু এটা একটা গেমিং সেন্ট্রিক ফোন। তার আগে বলে রাখি, এই ফোনটাতে দুইটা মেইন ক্যামেরা রয়েছে রিয়ার প্যানেলে, যার মধ্যে একটা হলো 64 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা, একটা হলো 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা। এবং এই ফোনে থাকা মেইন ক্যামেরাগুলো দিয়ে তোলা ছবির পারফরমেন্সের কথা যদি আমরা বলতে যাই, ছবির কালার ডিটেলস যথেষ্ট ভালো, তবে একটু কিছু কিছু ক্ষেত্রে মলিনতার দেখা পেয়েছি। তবে রেড কালারটা বেশ ভালো পরিমাণে বুস্ট করে, অন্যান্য কালার অত একটা বুস্ট করে না, করলে একটু বেশি ভালো লাগতো। পোর্ট্রেট মোডে ডায়নামিক রেঞ্জ ওভারঅল ওকে লেভেলের আছে, আর একটু বেশি ডেপথ হলে আর একটু বেশি ভালো লাগতো, বাট এজ ডিটেকশন ঠিকঠাক আছে। তার পাশাপাশি ফোনটা দিয়ে হাইয়েস্ট 4K 30 FPS এ ভিডিও শুট করা যায়, বাট যেহেতু ফোনটাতে OIS বা EIS কোনোটাই নাই, সো আমরা 1080p 60 FPS এ মোটামুটি কমফোর্টেবল ভাবে ভিডিও শুট করতে পেরেছি। তবে ভিডিও থেকে রোলিং শাটার জনিত সমস্যা
মশার পাশাপাশি শেকি ফিলটাও পেয়েছি। তার পাশাপাশি এই মোবাইলটাতে রয়েছিল 13 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরাটা একটু বেশি মেগাপিক্সেল হলে আমরা একটু বেশি ডিটেলস পেতাম, বাট যাই হোক ফোনটা সেলফি ক্যামেরা যখন আমরা ছবি তুলেছি একটু ভালো লাইট পেলে অর্থাৎ প্রপার লাইট কন্ডিশনে যথেষ্ট ভালো ছবি উঠে। ডিটেলস মোটামুটি লেভেলের, অনেক বেশি ভালো আমি বলবো না, তবে কিছুটা কালার বুস্ট হওয়ার কারণে আবার অনেক সময় সেলফি ক্যামেরার ছবির পারফরমেন্স অনেক ভালোই লাগে। তার পাশাপাশি ফোনটাতে ক্যামেরা টু এপিআই সাপোর্ট রয়েছে, সো ইন ফিউচার আপনি চাইলে এই মোবাইলটাতে ম্যানুয়াল ক্যামেরা অর্থাৎ জিক্যাম ইউজ করতে পারবেন। দেন এই মোবাইলটা দিয়ে আমরা ফ্রি ফায়ার গেমটা প্লে করেছি। সো গেমিং এক্সপিরিয়েন্স নিয়ে আলোচনা করতেছি, বাট তার আগে একটা কথা বলি, এই ফোনটাতে প্রসেসর হিসেবে রয়েছিল মিডিয়াটেকের ডায়মেনসিটি 7400 প্রসেসর এবং 5G প্রসেসরের ট্রানজিস্টর সাইজ হলো 4 ন্যানোমিটার এবং জিপি হিসেবে মোবাইলটা রয়েছিল মালি G615 এবং ফোনটার আন্তর্জাতিক স্কোর পেয়েছি আমরা 9,48,658। বেঞ্চমার্ক স্কোর টেস্টের রেজাল্ট আমরা স্ক্রিন শেয়ার করে দিয়েছি। আর এত ভালো স্কোর টেস্টের রেজাল্ট দিয়ে যখন আমরা ফ্রি ফায়ার গেমসটা খেলতে গিয়েছি, গেমিং এক্সপিরিয়েন্স যথেষ্ট ভালো ছিল। একদম হাই গ্রাফিক সেটিং এই ফোনটাতে আমরা ফ্রি ফায়ার গেমসটা প্লে করেছি। লং টাইম গেম প্লে তো আমরা ল্যাগিং ইস্যুসটা পাইনি, ইনফ্যাক্ট অনেক এনিমিও যখন কাছাকাছি এসে পড়েছে তখন আমরা ল্যাগিং প্রবলেমটা পাইনি। এটা যে একটা গেমিং সেন্ট্রিক ফোন, ফ্রি ফায়ার গেমসটা যখন আপনি একদম টানা গেম প্লে করবেন, স্পেশালি 1 আওয়ার প্লাস যখন আপনি গেম প্লে করবেন তখন আপনি ফিল করতে পারবেন। তার পাশাপাশি লং টাইম গেম প্লে তো ফোনটা আমরা ওইভাবে হিট হতে দেখিনি। সো বেশ ইমপ্রেসিভ লেগেছে ফোনটার গেমিং এক্সপিরিয়েন্স। সো যারা মোটামুটি একটু হেভি লেভেলের গেমিং করে, পাবজি টাইপ গেমস তো খেলতেই পারবেন, বাট ফ্রি ফায়ারের মতো গেমসগুলো যারা হাইলি ফোকাস ভাবে কোনো টুর্নামেন্টও খেলতে চান তারা কিন্তু নির্দ্বিধায় এই ফোনটাতে গেমিং করে অনেক মজা পাবেন। দেন এই ফোনটার যদি আমি প্রাইসের কথা বলতে চাই, বাংলাদেশ মার্কেটে এই ফোনটা 8GB র্যাম 256GB স্টোরেজ ভেরিয়েন্টে এসেছে, UFS 2.2 ক্যাটাগরি স্টোরেজ টাইপ, LPDDR4S ক্যাটাগরি র্যাম টাইপ এবং এই ফোনটার প্রাইস হলো অফিসিয়ালি 30,990 টাকা। এবার চলুন আমরা জানি ফোনটার কি কি বিষয় আমাদের কাছে ভালো লেগেছে এবং কি কি বিষয় এই ফোনটার আমাদের কাছে ভালো লাগেনি। অ্যাজ এ গেমিং ফোন হিসাবে যদি আমি এই ফোনটার ল্যাকিংস এর কথা বলতে চাই, ফোনটার ব্যাক প্যানেলটা খুবই সুন্দর, একদম গেমিং একটা ভাইব দেয়, বাট এটাতে যদি কোনো রকম ভাবে ফিঙ্গারপ্রিন্ট ম্যাগনেটিক না হতো অর্থাৎ হাতের ছাপ না পড়ে যেত তাহলে অনেক বেশি ভালো লাগতো। কেস ছাড়াই যে কেউ ইউজ করতে পারতেন। এবং তার পাশাপাশি ফোনটা যেই প্রাইস রেঞ্জ এসেছে সেই প্রাইস হিসাবে যদি এটা 8GB র্যামের পরিবর্তে যদি 12GB র্যাম 256GB স্টোরেজ ভেরিয়েন্ট হতো তাহলে ফুল গেমিং ভাইব সহ এই ফোনটা ইউজ করে আমাদের কাছে আরো বেশি ভালো লাগতো। বাট এই জিনিসগুলো যদি আমি বাদ দেই, হিটিং ইস্যুস আমরা পাই নাই, লং টাইম গেম প্লেতে ল্যাগিং ফ্রেম ড্রপের ইস্যুসও পাই নাই। আর যেহেতু গেমিং সেন্ট্রিক ফোন সেই হিসাবে যদি বলি ক্যামেরা পারফরমেন্স ঠিক আছে, বাট আপনি যদি নর্মালি রেগুলার ফোন হিসাবে চিন্তা করতে চাই ক্যামেরা পারফরমেন্স মোটামুটি লেভেলের, আমি বলবো না যে অনেক আপ টু দ্য মার্ক। তার পাশাপাশি ফোনটার ইউআই এক্সপিরিয়েন্স যথেষ্ট ভালো, অ্যাপ ওপেনিং ক্লোজিং সহ আমরা যখন মাল্টিটাস্কিং করেছি কোনো ধরনের কোনো ফ্রেম ড্রপ বা ল্যাগিং এর ইস্যুস আমরা এই ফোনটার ইউআই থেকে পাইনি। তার পাশাপাশি ফোনটার চার্জ ব্যাকআপও দুর্দান্ত লেভেলের এবং ডিসপ্লের কোয়ালিটিও কিন্তু যথেষ্ট ভালো, কোনো ধরনের কোনো লো ব্রাইটনেস জনিত প্রবলেম, ইনফ্যাক্ট আমরা যখন ভিডিও টিডিও দেখেছি, মিডিয়া কনজিউম করেছি, আমাদের কাছে বেশ ভালো লেগেছে এই ফোনটা ডিসপ্লে থেকে। সো এই হলো ওভারঅল ইনফিনিক্স GT30 অফিসিয়ালি 30,000 টাকা বাজেটের মধ্যে যারা একটু পারফরমেন্স সেন্ট্রিক গেমিং ফোন কিনতে চাচ্ছেন তাদের জন্য এটা অবশ্যই আদর্শ একটা চয়েস। এবং আপনি যদি বক্সি শেপ ফোন পছন্দ করে থাকেন তাহলে আপনার কাছে এই ফোনটা অনেক বেশ ভালো লাগবে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন এবং কেমন লাগলো আপনাদের কাছে এই মোবাইলটি সেটা কিন্তু অবশ্যই ভিডিওর নিচে কমেন্টস করে জানাবেন। ইনশাল্লাহ দেখা হবে ফিউচারে।